আশ্চর্যের ব্যাপার। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি, 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এখন চর্চা হয় 55 বছর আগে কে কি ছিল না ছিল বাহাদুর দেখান। যার যে ভূমিকা ছিল আমরা তার জন্য সেলিউট জানাই, কিন্তু একটা জাতি যদি ভবিষ্যতের দিকে না তাকাইয়া চিংড়ি মাছের মতো শুধু পিছনের দিকে তাকায়, এই জাতি জীবনে এগিয়ে যেতে পারবে না। মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে, সারা দুনিয়া জানে। উনি জানেন না? উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার একটি দরবার হলে নামক একটি আদালত তৈরি করে, যেখানে তাদের কোনো উকিল পাঠানো যাবে না, তাদের আমাদের কথা বলার কোনো অধিকার নেই। পুরোটাই মানব অধিকার লঙ্ঘন ছিল। যেই বিচার আদালত থেকে তাকে 6 মাসের কারাদণ্ড দেয়, দিয়ে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার বাবা কি অপরাধ করেছে এই বর্তমান বাংলাদেশের আইন নির্বাচিত বাধ্য করতেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এই অপদার্থ কয়েকটা কথাবার্তা বইলে ভাইরাল হইয়া উপদেষ্টা হইয়া আজকে আমাদের জুলাই যোদ্ধাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার পায়তারা করছে। এরা কি করবে জানেন? আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করবে, এই বাচ্চাগুলা পালাবে, কারণ তাদের টাকা পয়সা ধান্দা সবকিছু তারা আখের গুছাচ্ছে। যারা জুলাইয়ের যুদ্ধ করেছে 17 বছর ধরে, যারা এই বাংলার জন্য লড়ে গেছে, দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করেছে, কেউ কিন্তু এখন রাষ্ট্রযন্ত্রের কোন সুযোগ সুবিধা ভোগ করতেছে না, সবাই বঞ্চিত। আর এই সুযোগ সন্ধানী এই বিষ্টের বাচ্চাগুলো রাষ্ট্রযন্ত্র দখল করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে রাজনৈতিক কৌশল হিসাবে পরাজিত ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতেছে তারা। সংসদ ভবন এলাকায় তীব্র যানজট, চারপাশে স্থবির, গাড়ির চাকা ঘুরছেই না। আর ঠিক তখনই সিএনজি থেকে নেমে পড়লেন এক ব্যক্তি, শুরু করলেন দ্রুত হাঁটা। তিনি আর কেউ নন, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে যোগ দিতে এভাবেই সাধারণ মানুষের মতো হেঁটে রওনা হলেন তিনি। ভিআইপি প্রোটোকল ছেড়ে 8-10 জন সাধারণ মানুষের মতো একজন জনপ্রতিনিধিকে এভাবে হাঁটতে দেখে রীতিমতো অবাক পথচারীরা। এনামুল হক এনাম, কালবেলা। যারা জুলাইয়ের যুদ্ধ করেছে 17 বছর ধরে, যারা এই বাংলার জন্য লড়ে গেছে, দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করেছে, কেউ কিন্তু এখন রাষ্ট্রযন্ত্রের কোন সুযোগ সুবিধা ভোগ করতেছে না, সবাই বঞ্চিত। আর এই সুযোগ সন্ধানী এই বিষ্টের বাচ্চাগুলো রাষ্ট্রযন্ত্র দখল করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে রাজনৈতিক কৌশল হিসাবে পরাজিত ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতেছে তারা। ভাই আপনারা কেউ কিছু
কিছু গেছে না দুটাং দিলে হস না এখন তো একটা মার খেতে যাবো না কেউ যাবো না কেন লাইনে থাকবো ভিতর দিয়ে আয় উঠে যাচ্ছে জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77, পরে 177-এ যাবে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার একটি দরবার হলে নামক একটি আদালত তৈরি করে, যেখানে তাদের কোনো উকিল পাঠানো যাবে না, তাদের আমাদের কথা বলার কোনো অধিকার নেই। পুরোটাই মানবাধিকার লঙ্ঘন ছিল। যেই বিচার আদালত থেকে তাকে 6 মাসের কারাদণ্ড দেয়, দিয়ে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার বাবা কি অপরাধ করেছে? এই বর্তমান বাংলাদেশের রানী নির্বাচিত এ সার্টিফাইড বাটপার শুভেন্দু দাবি করেছে 5,000 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। অবশ্য বাংলার লুথার কিং এর উপদেষ্টা কশা জাহেদ কইছে ইন্ডিয়া ইচ্ছা কইরা পুশিন করতেছে না। দেখেন, ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচন একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে ছিল গোপাল ভাঁড়, আকবরের দরবারে ছিল বীরবল, তেমনি বাংলার লুথার কিং এর দরবারে আছে কশা জাহেদ। ওরে আর কি বলবো জানি না। আমরা মনে করতাম শিলং সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু, আমির খসরু, মির্জা ফখরুল, মেজর হাফিজ এরাই বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল। এখন দেখি কশা জাহেদ সবার বাপ হয়েছে। অন্যরা তো দেখতেছি দুগ্ধবর্ষ শিশু। তেল হয়েছে কেমন দেখিছেন? আগে তো কুইতা কুইতা কথা কইতো, এখন শরীরের তেল জমিছে, কলকাতা হারবাল খাইছে। বুঝিছাও, আমাদের ট্যাক্সের পয়সায় ইন্ডিয়ার জন্য জাস্টিফিকেশন তৈরি করতেছে। আবার কয় ইউনুসের টাইমে যে সম্পর্ক আছিল সেই সম্পর্ক থেকে বাইরে হয়ে আসতেছে। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনুস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সে। আমাদের সাথে নাকি ভালো সম্পর্ক চায় ইন্ডিয়া। হে খোদা, আমাদের উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যায়। এমন নির্লজ্জ নতজানু একটা সরকার বাংলাদেশ চালাইতেছে। যেন হাসিনার ফ্যাসিবাদের পিছে ইন্ডিয়ার কোনো হাত ছিল না। ইন্ডিয়া খুব ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়া পড়তে বসে। বিএনপিতে একসময় বিদায় নিবি, এ কশা জাহেদ যেন পলাইতে না পারে খেয়াল রেখেন। প্রত্যেকটা চিহ্নিত ইন্ডিয়ান দালালদের ধরে খাঁচার মধ্যে ভরবেন। সিল লাগান এডিটর সাহেব, কশা জাহেদ আগে, ইন্ডিয়ান দালাল শিলং সালাউদ্দিন, আমির খসরু, মেজর হাফিজ, ইকবাল মাহমুদ টুকু, মির্জা ফখরুল মারিছেন। মাথায় রেখেন, ভুলে যান না, প্রত্যেকটা ইন্ডিয়ান দালালকে এক এক করে সিল মারবো। যাই হোক, আসেন আজকের আলাপ পুশিন। আমরা এই ঘটনার আগা পাঁচতলা বিবেচনা করে দেখব কেন এটা ঘটিচ্ছে আর বাংলাদেশ কি করে না। দেখেন, কাঁটাতারের উপরে একদল মানুষ, মেয়ে আছে, পুরুষ আছে, কোলে বাচ্চা আছে, তারা বাংলায় কথা বলে। তাদের পকেটে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তবু তাদের ধৈর্য আয় না। রাতের অন্ধকারে সীমান্তে দাঁড় করে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা বাংলাদেশি, তোমরা ওই পারে যাও। এখন আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি, কেউ যদি সত্যি ভারতের নাগরিক হয়, ভারত তারে বাংলাদেশে ঠেলা দেয় কেন? আর কেউ যদি সত্যি বাংলাদেশি হয়, তাহলে কাগজ দিয়া তালিকা দিয়া ভদ্রভাবে ফেরত পাঠায় না কেন? এই রাতের অন্ধকারে গেট খুলে মানুষ ঠেলা দেওয়া, এটার নাম কি? এটা কি জিনিস? এটা একটা নাম আছে পুশিং বা পুশব্যাক। আর আজকে আমরা দেখবো এটা নতুন কিছু না, এটা পুরানা খেলা। এটা প্রতিবার একই সময় একই ছকে ফিরে ফিরে আসে। চলেন দলিল ধইরা আগাই, কবে কবে এটা হয়।
পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বাটপাট শুভেন্দু অধিকারী 7 জুন কলকাতার কাছে নিউ টাউনে দলের এক অনুষ্ঠানে দাঁড়ায় কইল যে প্রায় 4800 অবৈধ বাংলাদেশিকে তারা ইতিমধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে। আরো 836 জন হোল্ডিং সেন্টারে আছে, অপেক্ষা করতেছে। সব মিলায় প্রায় 5000। এই নীতির নাম ওই বাটপার দিছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। খুঁজে বের করো, মুছে ফেলো, বাইর করে দাও। মানুষ নিয়ে কথা হইতেছে, খেয়াল করেন, মুছে ফেলার ভাষা, গণহত্যার ভাষা। তো পদ্ধতিটা কি? পুলিশে বলা হয়েছে সন্দেহভাজন কাউরে আদালতে তুলবে না, সোজা বিএসএফ এর হাতে তুলে দিবা। শুভেন্দু নিজেই কইছে এদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হইতেছে। অর্থাৎ কোনো বিচার নাই, কোনো যাচাই নাই, কোনো প্রমাণ নাই, সন্দেহ হইলে কাটাতারের ওই পারে। ভারতের নিজের সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে এই ধরনের নাগরিক যাচাই ছাড়া বহিষ্কার আর বাড়িঘর ভাঙার বিরুদ্ধে রায় দিছিল। সেই রায় অগ্রাহ্য কইরা এই বাটপার শুভেন্দু অভিযান চালাইতেছে। কেমন জাউরা দেখেন, দেন সিল মেরে দেন শুভেন্দুরে, জাউরা সিল মেরে দেন। এবার বুঝেছেন কষা জাহেদ আর শুভেন্দু যে মেলায় হারায় যাওয়া দুই ভাইটা একসাথে দেখান এডিটর সাহেব। আবার সিল মারেন দুইটার উপরে, মেলায় হারায় যাওয়া দুই ভাই। আর সীমান্তে কি হইতেছে? কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, একের পর এক জায়গায়, বিভিন্ন জায়গায় বিজিবি এই পুশিন আটকায় দিতেছে। জুনের শুরু থেকে অন্তত 20টা পুশিনের চেষ্টা হয়েছে কয়েকশো মানুষকে নিয়ে। কোচবিহারে মেখলিগঞ্জে এক রাতে 40 জন জিরো লাইনে আটকা পড়েছিল, দুই দেশের মাঝখানে। এবার দেখি পুশিন জিনিসটা আসলে কি। পুশিন বা আর আইনি ফেরত পাঠানো বা ডিপোর্ট দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আইনি ফেরত পাঠানোতে কি হয়? নাম ধাম পরিচয়ের যাচাই হয়, অন্য দেশে আগে জানানো হয়, নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে হস্তান্তর হয়, দুই দেশ রাজি হয়, এটা একটা স্বীকৃত আন্তর্জাতিক আইন। আর পুশিনের কিছুই হয় না, রাতের আধারে কাঁটাতারের গেট খুলে মানুষ ঠেলে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে এর একটা নাম আছে, কালেকটিভ এক্সপালশন, গণবহিষ্কার। আর এটা বেআইনি। পুশিন আর সীমান্ত হত্যা দুটোই বিচার বহির্ভূত কাজ। দেশীয় এবং আন্তর্জাতিক দুই আইনই ভাঙে। আর জোর কইরা ঠেলে দেওয়া হতভাগ্যদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে চালানো হয় প্রমাণ ছাড়াই। কিন্তু বাস্তবে ধরা পড়ে কারা? বিজেপির হিসাব অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 জানুয়ারি পর্যন্ত অন্তত 2303 জনকে পুশিন করা হয়েছে। এর মধ্যে 126 জন ভারতীয় নাগরিক, 38 জন মিয়ানমারের নাগরিক। বুঝলেন তো, যাদের বাংলাদেশে বলে ঠেলে দেওয়া হইতেছে তাদের ভেতরে ভারতের নিজেদের নাগরিক আছে, এমনকি মায়ানমারের মানুষ আছে। এরা পশ্চিমবঙ্গ আর আসামের বাংলাভাষী মুসলিম। এদের একমাত্র অপরাধ তারা বাংলায় কথা বলে। আর কষা জাহেদ বলে ইচ্ছা করে পাঠাইতেছে না ইন্ডিয়া। কিরকম জাউরা দেখে। এটা বলে নতুন না, এটা একটা ইতিহাস, এটা একটা প্যাটার্ন। কেমন ইতিহাস? আপনাদের নিয়ে যাব 2003 সালে সাতগাছি, কোচবিহার, মাথাভাঙ্গা থানা। 2003 সালের ফেব্রুয়ারি 213 জন মানুষকে জিরো লাইনে আটকে রাখা হইল। এরা ছিল মূলত সাপুরে সম্প্রদায়ের মানুষ। এর ভিতরে 80 জন বাচ্চা আর 65 থেকে 68 জন নারী। ভারত বলে এরা বাংলাদেশি, পাঠায় দাও। তখনকার বিডিআর বলে এরা বাংলাদেশি না। দুই পক্ষই নিতে অস্বীকার করে। 6 দিন শীতের খোলা আকাশের নিচে ঠিকমতো খাবার নাই, পানি নাই, পেশাব পায়খানার ব্যবস্থা নাই, চিকিৎসা নাই, বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হইল। তারপরে 6 তারিখ ভোরে মানুষগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। কই গেল কেউ জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। দালাল চক্রের কঠোর দমন। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি বলছিলাম সময় যখন দেবেন, ইচ্ছা করে এই যে কিছু কথা বলার জন্য দিয়ে, যাই হোক 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সব কথাগুলো লিখিত আকারে মন্ত্রীর কাছে দিয়ে দেব। আপনি কঠিন মানুষ, বন্ধ করে দেবেন জানি। বন্ধ শ্রমিক বাজার উদ্ধার করার কোনো বিকল্প নাই। জোরদার কূটনৈতিক তৎপরতা। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হলো ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি? তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করব, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই। অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের। শ্রম মন্ত্রণালয় যাকে দেবেন
উনি থেকে এদেরকে ডেকে জিজ্ঞেস করুক এই লোকরা নির্যাতিত হয় কেন, পাসপোর্ট নিয়ে সমস্যা কেন। মাননীয় স্পিকার, দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি আমার বলছিলাম সময় যখন দেবেন ইচ্ছা করে এই যে কিছু কথা বলার জন্য দিয়ে, যাই হোক 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি শুধু বলবো এই ব্যাপারটি সমাধানের সাথে মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান হাউজে নাই, আপনারা আছেন বিরোধী দল মিলে। আর 1 মিনিট। যদি আমাদের ইজ্জত, 24-এর ইজ্জত, মুক্তিযুদ্ধের ইজ্জত, দেশের ইজ্জত, বিদেশি ডলার ইনকামকারীদের ইজ্জত, এই রিমান্ডের যোদ্ধাদের ইজ্জত, জাতির ইজ্জত রক্ষা করতে চান, একটি কাজে করেন, যে কোনো কারণে হোক এদের উপর নির্যাতনকারী ম্যান পাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল এটা করেছে তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টরা। কঠোর ব্যবস্থা নেন। এই জন্যই বিএনপি ইসলামী ব্যাংক নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। চিন্তা করে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের নামেই নিয়েছে 82 থেকে 83 হাজার কোটি টাকা, আর শেয়ার হোল্ডার দেখায় নিছে 12,000 কোটি টাকা। যেহনাই মনে করেন যে ইসলামী ব্যাংক তাদের আয়ত্তে নিতে পারবে, এইগুলা মাপ, এইগুলা একেবারে মাপ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি কারণে বিএনপি এত উন্মাদ পাগল হয়ে গেছে ইসলামী ব্যাংক নেওয়ার জন্য? কে রে বেটা, ইসলামী ব্যাংকটা কি তোর বাপের? ওরা জনগণের ব্যাংক, এটা নেওয়ার জন্য তোরা এত পাগল হয়েছিস কে? তোদের এত যদি এতই হয় দরকার হয় তাকে ব্যাংক নেওয়ার, তোরা ব্যাংক এটা নিজে ইসলামী ব্যাংক তৈরি করিয়ে নে, নাম দে ইসলামী ব্যাংক, সমস্যা কি? তৈরি করিয়ে নে, একটা তৈরি করে নিয়ে সেটা তোরা মানুষের আয়ত্তে নে। তোরা ইসলামী ব্যাংক নেওয়ার কথা জনগণ শুনছে যে তোরাদের হাতে ইসলামী ব্যাংক যাবে, এই কথা শোনার পরে আজ 1 সপ্তাহ বইরে ইসলামী ব্যাংকে পাও ফেলানোর জায়গা নাই। সবাই যার যার টাকা শেষে তুলে নিচ্ছে। কি কারণে তুলে নিচ্ছে জানিস? জানে যে বিএনপির হাতে যদি ইসলামী ব্যাংক যায় ওটা কিছু থাকবি না। চিন্তা করে দেখেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজের নামেই নিয়েছে 82,000 কোটি টাকা, আবার মনে করো যে শেয়ার হোল্ডার দেখায় নিয়েছে 12,000 কোটি টাকা, অথচ সে প্রতিনিয়ত সংসদে গাঁজাখড়ি কথাবার্তা বলে, জনগণের গাঁজাখড়ি কথাবার্তা শোনায়। কথাবার্তা যখন বলে দেখবেন যে কি ঢং করে কথাবার্তা বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সে ঢং করে টিটকিরি মাইরিয়া সংসদে কথা কয়। আজকে এত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, এরপরেও কিছু 5-6টা কুত্তাগুলো আইসা ঘেউ ঘেউ করবো কমেন্ট বক্সে। আরে তোরা তো 5-6টা কুত্তা সারা জীবন 5 যাবি, তোদের ভবিষ্যৎ নাই তো, তোদের ভবিষ্যৎ খালি 5-6টা।